তোর সূর্যোদয় হতে চাই, আর তোর সূর্যাস্তের রঙিন আকাশও হতে চাই, আর রাতের তারার জন্য সুবিশাল আকাশও হতে চাই। শুধু আজকের সূর্যোদয়টা হতে পারলাম না, একটু কাজ পড়ে গেছে, তাই অফিসে গেলাম। মোটেও রাগ করে থাকবে না। আসার সময় এতগুলো গাছ আনবো, প্রমিস। লেখাটা পড়ার আগেই মেহেরের যেই ভঙ্গি ছিল, লেখাটা পড়ার পরেও সেই ভঙ্গিতেই বসে মেহের। আবেগ মনে হয় না কাজ করছে, শরীরের মারাত্মক ব্যথা ঘ্রাণ গ্রাস করছে শরীর। মেহের বড় একটা নিঃশ্বাস ছেড়ে ধীর পায়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে আবারও ওইভাবে থেকেই ঘুমিয়ে গেল। ভেজা চুলে ভিজে গেছে বেড ও, তবে রমণীর মন খারাপ আর শরীর ব্যথার কাছে জায়গা পেল না এসব। তুহিন দ্রুত ঢুকছে বাড়িতে, না জানিব তার রাগ করেছে কিনা। তুহিন দরজা খুলেই এসে দেখে মেহের এলোমেলো ভাবে ঘুমিয়ে, সাথে চুলগুলো যে সম্পূর্ণ ভেজা তা বুঝতে আর বাকি থাকে না। তুহিন দ্রুত বেগে মেহেরকে ঠিকঠাকভাবে শোয়ায়। এতে মেহের বেশ বিরক্ত হয়। তা দেখে মুখভঙ্গি দেখেই বোঝা যায় স্পষ্ট। তুহিন এ দেখে মেহেরের গালে আলতো চুমু দিয়ে বলে, ম্যাম উঠবেন? 8টা বাজে, একটু উঠুন। পিট পিট করে চক্ষু দেয় খুলে রমণী। তুহিনকে দেখতেই গালগুলো কেমন ফুলে ওঠে, সাথে সাথে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে থাকে। তুহিন ঠোঁট টিপে হাসে, মেহেরকে সোজা উঠিয়ে তাওয়াল দিয়ে চুলগুলো মুছে দিতে দিতে বলে, বেশি খারাপ লাগছে নাকি? পেইন কিলার খেয়েছিস? কথা বলে না মেহের। তুহিনের হাত থেকে টাওয়াল নিয়ে নিজেই চুল মুছতে থাকে। বোঝে তুহিন। পকেট থেকে ওষুধটা বের করে মেহেরের হাতে পানি সহ ঔষধটা ধরিয়ে দিয়ে টাওয়ালটা নিয়ে চুল মুছতে মুছতে বলে, খেয়ে নেই, না হয় অন্য পদ্ধতি বের করবো আমি। মোটেও ভালো হবে না ওই পদ্ধতিটা, তাই খেয়ে নে লক্ষ্মী মেয়ের মতো। মেহের চোখ মুখ কুঁচকে তুহিনের দিকে তাকায়। তুহিন ভিলেনি হাসি দিয়ে ভ্রু দয় নাচিয়ে বলে, অন্য পদ্ধতি চাই নাকি? মেহের খেয়ে নিল ওষুধ। তুহিন টাওয়ালটা মুছিয়ে দেয়। কি- চুলগুলো মুছিয়ে দেয় টাওয়াল দিয়ে। মেহেরের ওইভাবেই বসে থাকে। তুহিন আসতেই মেহের শরীরের কালচে লাল লাল গুলো লাল লাল দাগগুলো পরক করে মৃদু স্বরে বলে, বেশ খারাপ লাগছে। উত্তর দেয় না মেহের। দ্রুত উঠে যেতে নিলে তুহিন হাত ধরে টান মেরে আবারও একই জায়গায় বসে দেয়। কোথায় যাচ্ছিস? শরীর না খারাপ? আবারও নিঃশুভ মেহের দীর্ঘশ্বাস ফেলে। তুহিন এরই মাঝে কেউ দরজা নক করতেই তুহিন উঠে গিয়ে দরজা খুলে দেয়। দেখে তাসনিয়া আর তাহিয়া দুজনেই এসেছে খাবার নিয়ে। তাহিয়ার হাতে চকলেট, যা নিজেই খাচ্ছে তাহিয়া। মেহের কিছুটা অপ্রস্তুত হয়ে ওদের দেখে দ্রুত নিজের গা সামান্য ঢেকে হাসি দেওয়ার চেষ্টা করে মনে হয়, তবে হাসির থেকে বেশি অস্বস্তিটাই ধরা পড়ে। তাসনিয়া খাবারটা সামনে রেখে ভ্রুদয় দুলাই সামান্য। মেহের যেন সামান্য লজ্জা পায়, তবে তাসনিয়া আর ঘাটায় না কিছু। তুহিনকে খাবারের দিকে ইশারা করে তাহিয়াকে নিয়ে ওইভাবে চলে যায়। যদিও তাহিয়া যেতে চায়নি, তবে তাসনিয়া কিছু একটা ইশারা করতে নিঃশুভভাবেই চলে যায়। তুহিন এ দেখে মেহেরের সামনে বসে মেহেরকে খাইয়ে দিতে বলে, তুই কি বাই চান্স লজ্জা পাচ্ছিস নাকি? মেহেরের মুখভঙ্গি আবারও ভিন্ন হয় তুহিনকে দেখে। সে কিছু না বলে চুপচাপই খেতে থাকে, যেন আর কখনোই কথা বলবে না। তুহিন হতাশ হয় তার কিছু না বলা দেখে। মেহেরকে খাওয়াতে মনোযোগী হয়। মেহের কিছুক্ষণ ওইভাবেই থেকে সন্দেহে চোখে বলে, কি কাজ ছিল আপনার? তুহিন এক পলক তাকায়, পর মুহূর্তেই আরো এক চামচ ওটস খাইয়ে দিতে দিতে বলে, কেন জানিস না কি কাজ করি? গুগলের কাজ তো বাসায় বসে করা যায়, আর তাছাড়া কোনো অফিস তো নেই এখানে। তুই নিজেও খেতে থাকে আবার খাবার। হালকা মুচকে হাসি দিয়ে বলে, সঠিক সময় জানতে পারবি আর কয়টা দিন। মেহের যেন অভিমানের আর এক ছোট পায়। দ্রুত উঠে গিয়ে রাগ দেখে উঁচু গলায় বলে, হ্যাঁ, এখন জানার জন্য সঠিক সময়ের দরকার আমার। মেহের ঘুমিয়ে আজ সারাদিনে একটা কথা বলেনি তুহিনের সঙ্গে। তুহিনের আজ অনেক কাজ ছিল। কোনো জঙ্গি নাকি বাংলাদেশে হামলার চেষ্টা করছে, তাই এক সিআইডি অফিসার শেখ তাহির ইসহামকে ওই জঙ্গি সম্পর্কে কিছু আপডেট দিতে বলে গিয়েছিল। যদিও তেমন কোনো ক্লু পায়নি, তবে জানা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছে। ব্যাস এতটুকুই। এবার ম্যামের রাগ ভাঙানোর পালা। তবে আজ বোধহয় তুহিনের সঙ্গে দেয়নি ভাগ্য, তাই তো মেহের ঘুমানোর অবস্থায় পেল সে। মেহেরের ঘুমন্ত মুখ মানে চেয়ে তুহিন ওইভাবেই চেয়ে থাকে কিয়ৎক্ষণ। পর মুহূর্তেই বিড়বিড় করে বলতে থাকে, এই যে আমার মিসেস, একটুও কি রাগ কমেনি আপনার? হুম, এই যে
এভাবে শাস্তি দিয়ে ঘুমাচ্ছেন কেন? আমার কথা একটুও ভাবছেন কি? বুঝলেন? বউকে মানুষ করে বেশ ভালোভাবেই ঠকেছি। এই আমার সব ভালো গুণ ফেলে খারাপ গুণগুলো রপ্ত করেছেন এখন। এই যে আমি আদর করি, তখন তো আদর করেন না। কিন্তু যখন ঝগড়া করি, তখন ঠিকই ঝগড়া করেন, তাও পায়ে পা লাগিয়ে। কেন শুনি? খারাপ গুণগুলো কেন পেতে হবে আপনার? বলেই হাসে। কপালে আলতো করে চুমু এঁকে দেয়। পরক্ষণে ঘুমন্ত অবস্থাতেই মেহেরকে শক্ত করে ধরে মেহেরের গলার নাক গুজে দিয়ে আর শক্ত করে নিজের হাতের বাঁধন তুহিন চোখ উঠিয়ে তাকায় মেহেরের ঘুমন্ত মুখ পানে গালে হাত রেখে ঠোঁট কামড়ে শুধায়, তুই আমার কাছে মেহু, সত্যিই আমার কাছে। আমি তোকে জড়িয়ে ধরতে পারছি মেহুজান, তুই সত্যি আমার চোখের সামনে আমার স্ত্রী রূপে আমার বাহু ডোরে। অবিশ্বাস্য, সত্যি তুই আমার কাছে আমার কল্পনাতে মেহু। এতবার তোকে কল্পনা করেছি যে এখন বিশ্বাসই হচ্ছে না যে এটা বাস্তব নাকি কল্পনা। তুই সত্যিই আমার কাছে মেহু, সত্যি আমার ফেইরি লাইট। বলে আবারও জড়িয়ে ধরে থাকে। কিছুক্ষণ পর নিজেও ঘুমিয়ে পড়ে। রাত বাড়ে, সাথে তাদের নিঃশ্বাসের ছন্দ। রাতের মিটিমিটি তারা উজ্জ্বলতা ক্ষণে ক্ষণে বাড়ে। তন্ময়, আমি 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 ভাবতাম যে তুমি নির্দোষ। কিন্তু আমার মতো তুমিও যে এই বিয়ের কাজে ফেঁসে গেছো। কিন্তু আমি ভুল মেহরিন, আমি ভুল। কেন করলে এমন? কেন করলে? এখন দেখো আমাদের জীবনটা কত অগোছালো। একে কে সামলাবে মেহরিন? কে? বলেই হাতে থাকা গ্লাস আছাড় মারল তন্ময়। মুহূর্তেই বিকট শব্দে চুর চুর করে ভেঙে গেল। মেহরিন চুপটি করে দাঁড়িয়ে, মুখে কোনো ভাবাবেগ নেই। উধুম উহুম কিচ্ছুটি নেই। মেহরিন হতবাক হয়ে চেয়ে রইল তন্ময়ের পানে। কি বলছে ঠেকছে না তার মাথায়। মেহরিন সেভাবেই থেকে উত্তর দিল, কি করেছে আমি? এমন করছো কেন? তাচ্ছিল্য হাসি ফুটালো তন্ময়ের মুখে। চারদিকে একবার চোখ বুলিয়ে মেহরিন কিনের সামনে আসতে থাকলো। এতে নিচের ভাঙা কাঁচগুলো জুতার নিচে পড়ে কষ্টমট শব্দ করে আরো গুড়িয়ে যাচ্ছে। মেহরিন সেই শব্দ পেয়ে নিচে তাকায়। তন্ময় এর সাথে মেহরিনের সামনে এসে বাহু ঝাঁকিয়ে বলে, তুমি তো খুব ভালো নাটক জানো দেখছি। শাইলা দেবী সবটা বলেছে, তুমিও কে টাকা দিয়েছো এসব বলার জন্য। তোমার সাথে নাকি আরেকজন ছেলেও ছিল। সেটা নিশ্চয়ই তুহিন। কত ভাবে ঠকালে তোমরা আমায়, কত ভাবে। চমকালো মেহরিন। মুখে অবকতার রেশ স্পষ্ট। কবে কোথায় সে এমন কাজ করেছে জানা নেই তার। তবে এটুকু বুঝতে পেরেছে তন্ময়কে শায়লা দেবী কিছু ভুল বুঝিয়েছে তার নামে। এই ভেবে মেহরিন কিছু বলতে যাবে তার আগেই তন্ময় রক্তচক্ষু নিয়ে মেহরিনের চোখ যে চোয়াল সজোরে ধরে শুধায়, কি হলো বলো? ঠিক বলেছি তো। ঠকানো শেষ, নাকি তোর নাটক এখনো বাকি? ব্যথায় মুচড়ে গেলে উঠল মেহরিন। কার্নিশ বেয়ে অঝরে মুক্তোর মতো ফোঁটা পড়ছে ভীষণ। গালের নরম চামড়াটা ততক্ষণে পিষে কেটে গেছে বোধহয়। সে কি যন্ত্রণা! তবে তার থেকেও বেশি যন্ত্রণা হচ্ছে তন্ময়ের কাজে। মেহরিনের থেকে কিনা শায়লা দেবীকে বিশ্বাস করছে তন্ময়। আর সে যে অন্তঃসত্ত্বা সেটাও কি জানে না তন্ময়। রাগে দুঃখে অপমানে মেহরিন নিজেকে আর ধরে রাখতে পারল না। মেহরিন তন্ময়ের বুকে ধাক্কা দিয়ে বজ্রকণ্ঠে শুধাই, কি পেয়েছো আমাকে তন্ময়? কিচ্ছু করিনি আমি। স্ত্রী হিসেবে না হোক, বন্ধু হিসেবে তো বিশ্বাস করতেই পারো তুমি। না হয় নিজের সন্তানের মা হিসেবে। আমি এসব কিচ্ছু বলিনি। ওই মহিলাই এমন কুচুটে আগে থেকে তোমার সাথে দ্বন্দ্ব, তাই এমন বলেছে। তন্ময়, আমি কিচ্ছু করিনি তন্ময়। আবার সেই তাচ্ছিল্যের হাসি তন্ময়ের মুখে। মেহরিনের পেটের দিকে একবার চেয়ে আবারও তাচ্ছিল্যে হাসে। মেহরিন চুপ করে দাঁড়িয়ে থেকে তন্ময়ের লীলা খেলা দেখে। তন্ময় জোরে জোরে নিঃশ্বাস টানে, পর মুহূর্তে যেন শান্ত হয় কিছুটা, তবে না, ঠান্ডা হয় না। তন্ময়ের মস্তিষ্ক কিয়ৎক্ষণ চেয়ে হিসানোর কণ্ঠে শুধায়, হ্যাঁ, ওই বাঁধনেই আটকে রাখতে পারবি। কে জানে ওই রাতে দোষটা আদৌ আমার ছিল কিনা। কথাটা বলার সাথে সাথে মেহরিন তন্ময়ের কলার ধরে পরপর জোর গলায় বলে, তুমি তুমি একটা কাপুরুষ তন্ময়, তুমি একটা কাপুরুষ। বলেছি তো আমি তোমার প্রতি উইকনেস ছিল আমার, তবে এভাবে এরকম কাজ আমি করিনি। আর তুমি কিনা আমাকে এমন অপবাদ দিতে পারলে তন্ময়? কোন মেয়ে তোমার সাথে থাকতো? তাও আমি থাকছি। তুমি নিজেকে শুধরাবে বলেছিলে। এই এই তোমার শুধরানোর নমুনা?
হারাবে তন্ময়। এমন করলে কেউ ভালো থাকে না। যে নিজের ভুলটা অন্যের ঘাড়ে চাপায় না, সে সবটা হারায়। জানো, এতদিনে এটা ক্লিয়ার করি, মেহেরকে কখনোই ভালোবাসোনি। মেহের ছিল তোমার জেদ, আর তুমি তোমার জেদে সবসময় অটল। না হয় এত সহজে কাউকে ভুলে যাওয়া যায় না। আর তুমি সেম কাজটাও আমার সাথেই করেছো। জেদ, জেদ ধ্বংস করবে তোমার তন্ময়। সাথে হয়তো আমাকেও। ঠকে গেলাম আমি, তোমার জেদের কাছে ঠকে গেলাম। তবে কান খুলে শুনে রাখো, আমি তোমাকে বিয়ে করার জন্য কিচ্ছু করিনি, কিচ্ছু না। জাস্ট সেট আপ। কোনো মিথ্যে বলবে না। জাস্ট সেট আপ। কেন উনি মিথ্যা বলবে? কেন আমি মিথ্যে বলবো তন্ময়? তন্ময় কিয়ৎক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, হাসি মুখে ওঠে চোখ মুখে, সেভাবেই থেকে বলে, সেটা তুমি ভালোই জানো। মেহরিন চোখ বন্ধ করে নেয়। তন্ময়ের তার খারাপের দিকে যাচ্ছে, ঘাম জমেছে ধীরে ধীরে। বড় বড় নিঃশ্বাস টেনে নিজের ফোন থেকে তুহিনের নাম্বার কল লাগায়। এক দুবার রিং হতে তুহিন ওপাশ থেকে ঘুমু ঘুমু কণ্ঠে বলেন, কে? মেহরিনের চোখ মুছে দি কি আছে বোঝা কিছুটা দেয়, চোখ মুখে কি আছে বোঝা কিছুটা দেয়। সোজা সাপটা ভাবে প্রশ্ন করে বলে, তোমার সাথে কি তন্ময়কে আমি জোর করে বিয়ে করা কিংবা বিয়ে করার নামে কিছু কি হয়েছিল? তুহিন চমকায়। তখন চোখ খুলে মেয়রের নামটা দেখে নিজেও সেই স্বরেই বলল, হয়েছিল পরে তুমি ক্যান্সেল করেছো। বাট এত রাতে তুমি রাতে ঘুমে ডিস্টার্ব করার মানে কি বইন? তন্ময় ছিনিয়ে নিল মেহরিনের হাত থেকে ফোনটা, কানে নিয়ে হিস হিসে বলল, আমার বউকে ফোন দেওয়ার মানে? তুহিনের মেজাজ খারাপ হলো। রাত বাজে ৩টা, ২ জামাই বউ খেলতে ব্যস্ত। তুহিন সেভাবেই থেকে হিসিসানোর স্বরে বলল, রাতে কি ঝগড়া করবি নাকি বউকে জড়িয়ে ঘুমাতে হয় গাধা? সাথে আমার সাথের ঘুমটাও নষ্ট করছিস। তোর বউ ফোন দিয়েছে, আমি না। তন্ময় মেহরিনের দিকে চাইলেও যেন ঘন ঘন শ্বাস টানছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তন্ময় মেহরিনের দিকে তাকিয়ে থেকে বলল, তোরা সত্যিই কিছু করিসনি? তাহলে ওই মহিলা এমন বলল কেন? আর তুই আমার বউয়ের সাথে যোগাযোগ রাখছিস কেন? নিজের জানাই নিজের জানি তো, যাই তোদেরটা টান দিব কোন দুঃখে? দুঃখের সাগর আমার চাই না। তন্ময় আরো কিছু বলতে যাবে, তার আগে মেহরিন হেলে পড়তে যাচ্ছিল। তখন তন্ময় মেহরিনের এক হাত ধরে থামিয়ে দিয়ে শুধায়, মেহরিন কি হলো? মেহরিন, এই মেহরিন। তুহিনও শুনলো, বিরক্ত হয়ে বলল, কি হলো আবার? এতক্ষণ না মেহরিনের জন্য তিক্ত বাণী ছুড়লি, এখন আবার এত দরদ কই থেকে আসলো? তন্ময় দাঁতে দাঁত চেপে তুহিনের উদ্দেশ্যে বলল, ও অজ্ঞান হলো কেন? বেবি ঠিক আছে তো? কথা বলছে না কেন তুহিন? তুহিন বুঝল না তন্ময়ের কথা। ফোনটা সামনে একবার ধরে সন্দেহী কণ্ঠে বলল, মানে কি বলছিস এসব? কিসের বেবি? কাকে বেবি ডাকছিস? তন্ময় দাঁতে দাঁত পিষলে মেহরিনের বুকের সাথে চেপে ধরে হিসে বলল, বেবি মানে বাচ্চা, আমার বাচ্চা। কি করব বল তো? বল না, রাত তো, হসপিটালে যাব। আসমান থেকে পড়ল তুহিন। পাশে থাকা ঘুমন্ত মেহেরের দিকে চেয়ে বুড়ো আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করতে করতে বলল, না, এসে আমার মুখটা দেখ গাধা। তাড়াতাড়ি হসপিটালে নে। আর কারো আরো কর টর্চার। হারিয়ে যাওয়ার আগে বুঝে নে নিজেরটা। না হয় সেই যন্ত্রণাটা ঠিক কত কষ্টের তা আমার থেকে ভালো কেউ জানে না। তাড়াতাড়ি কল কেটে নে হসপিটালে, কুইক। এখনো দাঁড়িয়ে? সহসা ফোন কেটে দিল তন্ময়। তুহিন এ দেখে মেহেরের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে দিল। বাহ, সেই তো বাচ্চার বাবাকে, ডাক্তার বললেন। সহসা মেহরিনের পাশ থেকে গম্ভীর পুরুষালী এক কণ্ঠস্বর ভেসে এলো, যে ডাক্তারের দিকে চেয়ে বলে উঠল, আমি। তন্ময় পায়ের রক্ত মাথায় উঠল ডাক্তারের। তিনি চোখ মুখ অন্ধকার করে তিতকুটে গলায় বলল, কেমন বাবা আপনি? জানেন এ সময় কতটুকু সতর্ক থাকতে হয়? বাচ্চাকে কে দুনিয়াতে আনার সিদ্ধান্ত বাতিল করছেন নাকি? মা বাচ্চা দুজনেরই অবস্থা খুবই খারাপ। যত্ন নেবেন। সহসা মাথা নিচু করে মেহরিনের ক্লান্ত মুখ পানে চেয়ে চেয়ে গভীর ঘুমে ব্যস্ত। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস টেনে বলল, কি করতে হবে? ডাক্তারের বিরক্তিতে ভরা মুখমণ্ডল আরো কেমন কুঁচকে এলো। একটানা বলতে থাকলো, ওর যখন যা মন চায় তাই খাওয়াতে হবে। আর যদি খেতে মন না চায় তাও জোর করে খাওয়াতে হবে। প্রথম ৩ মাস সম্পূর্ণ রেস্ট, বেড রেস্ট, পাশাপাশি থাকবেন। আর ওনাকে কোনো প্রকার প্রেশার দেওয়া যাবে না। কি করেন মিস্টার, যে বইয়ের কয়েকদিনের মাঝেই এত উইকনেস দেখা দিল? তন্ময় পাশে থাকা টেবিলে বসে মাথা নাড়ল। কিয়ৎক্ষণ মেহরিনের ঘুমন্ত মুখ পানে চেয়ে বলল, আর্মি মেজর। ডাক্তার যেন একটু ভরকালেন, থতমত হলো মুখ। তাও নিজের কঠোর ভাব বজায় রেখে বললেন, সবসময় তো দেখি আর্মিদের স্ত্রীদের প্রতি আলাদা টান থাকে, আপনি তো বেখেয়ালি কেন?
প্লিজ দেখে রাখবেন বলেই চলে যাই। তন্ময় কিয়ৎক্ষণ সেভাবে বসে থেকে পাশে থাকা নার্সকে কিছু টাকা দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি না আসা পর্যন্ত ওর যেন কোনো অসুবিধা না হয়। আমার একটা কাজ করে আমি আসছি। নার্সটা টাকা পেয়ে ভীষণ খুশি হয়, দ্রুত মাথা নাড়িয়ে সায় জানায়। তন্ময় এক পলক মেহরিনের দিকে চেয়ে ভিলেনি হাসি দিয়ে রওনা হয় কোয়ার্টারের উদ্দেশ্যে। সময় তখন ভোর 5টার কথায়। তন্ময় কোয়ার্টারে ঢুকেই কোনো দিকে না চেয়ে একটা ঘোরের দরজার সামনে এসে দাঁড়ায়। কিয়ৎক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থেকে কাউকে ফোন লাগায়। ফোনটা কাটতে দেরি হবে, দরজা খুলে কেউ বের হতে দেরি লাগে না। তন্ময় তাচ্ছিল্য হেসে সামনে থাকা ব্যক্তির অর্থাৎ রঞ্জনকে বলে, তোর স্ত্রীকে ডাক। হন্তদন্ত হয়ে ছুটে আসা রঞ্জন আবারও ঘোরের ভিতরে গিয়ে নিজের স্ত্রী তথা শায়লা দেবীকে ডেকে এনে তন্ময়ের সামনে দাঁড় করায়। তন্ময় সেদিকে না চেয়েই রুষ্ট কণ্ঠে বলে, আমাকে মিথ্যা বলার কারণ? রঞ্জন মুখ ফুটে কিছু বলতে যাবে, তার আগেই তন্ময় হাতের ইশারায় থামিয়ে দিয়ে অগ্নি দৃষ্টিতে আবারও একই স্বরে বাড়ায়, বলুন। তা ওই আসামি রূপে আপনার ছেলে কই, দেখছি না যে। বাবার আর্মি ট্যাগ লাগিয়ে সেই লেভেলের তাণ্ডব চালাচ্ছে, তাই না? তাই ভাবলাম একটা ব্যবস্থা করি আপনাদের। নিন বলে একটা কাগজ বাড়িয়ে দিয়ে শায়লা দেবীর থেকে দূরত্ব বাড়িয়ে দিয়ে দুজনকে ইশারা করে বলে, অনেকবার বেরোছ তোমরা, তাই ছাঁটাই করে দিলাম। নিজের ছেলের প্রতিশোধ নিজের বসের কাছ থেকেও নিচ্ছ। ভেরি ফানি, নাও গেট লস্ট। মেহের, আপনাকে না আমার ক্রিমিনাল মনে হচ্ছে কেন বলুন তো? উত্তরটা আমি দিচ্ছি। আপনি এত রাতে লুকিয়ে লুকিয়ে কই যান? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে? সবটা শুনল তুহিন। সে তবে শেষের বাক্যটা শুনে সাথে সাথে মেহেরের মাথায় গাঁটটা মেরে বলল, হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথেই আমি দেখা করতে যাই। আর কিছু? মেহের সাথে সাথে তুহিনের চুল টেনে ধরে হিসিসান্ন সরে বলে, উল্টোপাল্টা উত্তর দিবেন না, একদম মেরে ফেলবো। কি করেন এত রাতে? সত্য বলেন। তুহিন কথায় উত্তর দেয় না। মেহেরের নিজের দিকে টেনে এনে অধর ডুবিয়ে দিয়ে ফিস ফিস করে বলে, পুরো একটা ট্যাঙ্গি স্বাদ তোর ঠোঁটের, কাঁচা আমের মতো। দুম দুম করে কিল বসায় মেহের তুহিনের বাহুতে। সাথে সাথে গলা চেপে ধরে দুমদুম করে কিল বসায় মেহের তুহিনের বাহুতে, সাথে সাথে গলা চেপে ধরার মতো করে বলে, মেরে ফেলবো কিন্তু। কি করেন বলুন তো? ভীষণ সন্দেহ হচ্ছে। ওই রিদা ফিদা। জাস্ট সেট আপ মেহের, কী সব বলছিস? কয়েকদিন পর কানাডায় ফিরতে হবে আবার, তাই বাংলাদেশি কিছুটা প্রেশারের মধ্যেই আছে। মেহের শুনল না, তুহিনের দিকে তাকিয়ে থেকে থাকলো বেশ কিছুক্ষণ। নাকের পাটাটা দুলে দুলে উঠছে কেমন, চোখে পানির অস্তিত্ব টের পেতে তুহিনের কাছ থেকে দূরে যেতে চায় তুহিন। মেহেরকে আটকে নিজের দিকে ফিরিয়ে বলল, কি শুনতে চাইছিস? কিচ্ছু না। আমি আপনাকে ছেড়ে চলে যাব, আর আসবো না। একটু সময় দে, বলবো তো। গাল ফুলালো মেহের। তুহিনের সাথে রাগ করে বেডে গিয়ে বসলো। তুহিনও তার পিছু পিছু গিয়ে মেহেরের গাল নিজের দু হাতের আজলায় নিয়ে বলল, মেহু তো একদম এমন না, আজ এমন করছে কেন? মেহের সরাসরি দৃষ্টিপাত করলো তুহিনের দিকে। অনিমেষ চেয়ে থেকে জেদি স্বরে উত্তর দিল, ওই সময় তো আপনার বউ ছিলাম না, তাই এত অধিকারবোধ দেখাতাম না। এখন আপনার বউ, তাই জানার রাইট আমার আছে। দীর্ঘশ্বাস ফেলল তুহিন। পর মুহূর্তে হাতের কুহরি দিয়ে অ্যালার্ট পাওয়া মাত্রই মেহেরের কাছে গিয়ে মেহেরের পায়ের কাছে বসে বলে, সময় নেই, 3 দিনের মাঝে কানাডা ফিরবো। নিজের পাসপোর্ট আর সবকিছু রেডি করে রাখবি। আমি এসে সবকিছু রেডি করে রাখবো, আর আব্বুর কাছ থেকে সবটা জেনে নিস। এখন যাই। সরি। যাই না বউ? যাবো? তুই না বললে যাব না। মেহের গাল ফুলিয়ে তুহিনের দিকে চাইল। তুহিন শান্ত নজরে তাকিয়ে মেহেরের দিকে। মেহের পুরো গালগুলো আরো ফুলিয়ে কিছুটা রাগী ভাব এনে বলতে থাকলো, আঙ্কেলের কাছে গেলে সত্যিটা পাবো। উত্তর? তুহিনের ঘড়ি আবারও বেজে উঠল। সে সেদিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, পাবি। এখন যাব, অনেক গুরুত্বপূর্ণ। মেহের মাথা দুলায়। তুহিন ঠোঁটের রেখা লম্বা হয়। সে মেহেরের কপালে ঝুঁকে চুমু এঁকে বলে, আমার জন্য অপেক্ষা করবি, কিন্তু রাত হলেও অপেক্ষা করবি। আসি। মেহের ইতিবাচকভাবে মাথা দুলল। তুহিন দেখে দ্রুত চলে গেল ঘর ছেড়ে। মেহের ওইভাবেই বসে থাকলো বেশ অনেকক্ষণ। কিছুই মেলাতে পারছে না সে। কি করেই বা মেলাবে তার সামনে? ওইভাবেই পায়চারি করে সিদ্ধান্ত নিল যে সে যাবে। তবে তার অস্বস্তি হচ্ছে। বিয়ের পর থেকেই করিম আর নাদিয়ার সামনে যেতে
তবে জানাটাও প্রয়োজন যে সে আর না ভেবে নিজ রুম থেকে বের হয়ে নিজের শ্বশুর শাশুড়ির রুমের দিকে যতই এগোচ্ছে তার বুকের দুরু দুরু ভাব ততই বাড়ছে। যদি কিছু ভুল ভাবে, মেহের এসব চিন্তা সাইডে ফেলে ধীর পায়ে হেঁটে রুমের সামনে আসে। কিয়ৎক্ষণ সেভাবেই থেকে রুখ লম্বা একটা নিঃশ্বাস টেনে নক করলো রুমে। নক করার সাথে সাথেই তাহিয়া দরজা খুলে দিল। মেহের হাসলো, তার স্বস্তির নিঃশ্বাস ফেললো কেমন যেন তাহিয়াকে দেখে ভীষণ খুশি হয়েছে। তাহিয়া জায়গা করে দিয়ে মেহেরকে ভিতরে ঢুকিয়ে বলল, জানো মাম্মা, আমি এ ঘরে আসার পর থেকে শুধু শুধু লজ্জা পাচ্ছে, কারোর সামনে আসতেই চায় না। নাদিয়া সহ করিম হাসলেন। করিম হাতের নিউজ পেপারটা রেখে হাসি মুখে বললেন, খেয়েছো মামুনি? কিছু বলবে? মেহের সরাসরি তাকায় তো করিমের দিকে। করিম সেভাবেই দাঁড়িয়ে নাদিয়াকে ইশারা করে তাহিয়াকে বাইরে পাঠাতে। তাহিয়ার সাথে সাথে গাল ফুলিয়ে নাদিয়ার দিকে চেয়ে বলল, আমি কেন শুনতে পারবো না? আমিও শুনবো। কি কি এমন কথা? করিম তাহিয়ার দিকে শান্ত চেয়েই কণ্ঠে বলল, তাহি, সব জিনিস এমন করা ভালো না, যাও। আর তাছাড়া মাহাতিম দিয়েছিল তোমার নাকি তোমার নাকি চেক আপের টাইম আজকে যাও। মাহাতিম টেনশন করছে। তাহিয়া মাথায় হাত দ্রুত বের করে নিয়ে মাথায় হাত দিয়ে দ্রুত বের হতে নিলে মেহের দ্রুত স্বরে বলে ওঠে, তাহি, এত তাড়াতাড়ি যাচ্ছিস কেন? আসতে যা। যেতে বলেছে, দৌড়াতে বলেনি। আসতে যা। বকবে না ভাই, বরং দৌড়ালে বকবে। আসতে। মেহেরের এহেন ধমকে তাহিয়া বকা বকা হেসে ধীর স্থিরে যেতে থাকলো। এ দৃশ্য দেখে করিম নাদে একে অপরের দিকে চেয়ে হাসলো। তাহিয়া যাওয়া মাত্রই মেহের মাথা নিচু করে বলে, আচ্ছা, আমার কাছ থেকে কি কিছু লুকানো হচ্ছে না? মনে হচ্ছে তাই। করিম দীর্ঘশ্বাস ফেললো। নিজের সামনে থাকা চেয়ারটায় বসতে বলল মেহেরকে। মেহেরও লক্ষ্মী মেয়ের মতো বসে পড়লো মাথা নিচু করে। তুহিন একটু আগে মেসেজ দিয়েছে মেহেরের সবটা জানাতে। করিম এ দেখে নিজের ফোনটা স্ত্রীর কাছে দিয়ে মেহেরের উদ্দেশ্যে বলল, 3 বছর আগে থেকেই অনেক কিছু পাল্টে গেছে মেহের। তুহিন হঠাৎ করেই একদমই ছন্নছাড়া হয়ে গিয়েছিল। সে কারণটাও তুমি মামনি। বন্ধুত্বের খাতিরে চুপ ছিলাম 1 মাস, তবে ছেলের কষ্ট সহ্য হচ্ছিল না আমার। তুহিন হঠাৎই একদিন আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, তুমি যা বলবে তাই শুনবো আব্বু। প্লিজ আব্বু, শুধু বলে দাও মেহের কথাই। তখন হৃদয়টা ছিল পাথরের মতোই শক্ত। কিছুই বলিনি। ছেলের চোখের পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিল বা। তবুও ঠাই দাঁড়িয়ে আমি। তুহিনের চোখ ততক্ষণে রক্তবর্ণ ধারণ করেছে। কিছুক্ষণ পরপরই নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। তাও ছেলেটার মুখে একটাই কথা, মেহের কথাই। সে সে সেই বাক্যটা বলে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে আমরা ওকে হসপিটালে অ্যাডমিট করাই। প্যানিক অ্যাটাক হয়েছিল। এরপর তেমন গুরুতর না হলেও বাবা তো সামান্য হলেও বুকটা কেঁপে উঠেছিল। জ্ঞান ফেরার পর তুহিন একটা কথাই বলেছিল, যা যা করতে বলবে সব করব। নিজেকে প্রমাণ করতে হবে তো করব। বলো কি করতে হবে, সবটা করব। শুধু মেহেরের অ্যাড্রেসটা দাও। ছেলের কথায় হেসেছিলাম সেদিন। ও চলে যাবার পর সবটা কিভাবে যেন বুঝে গেল, যা এত বছরেও বুঝেনি। আসলে তুমি কখনো সেই সুযোগটাও দাওনি বুঝার। ব্যাস, ছেলেকে তোমার বাবার সামনে স্বাবলম্বী করার জন্য সিক্রেট ইন্টেলিজেন্স অফিসারের পদে নিয়োগ পরীক্ষা দিলাম। ও সিএনসি নিয়ে পড়েছিল। এসব করা কোনো ব্যাপারই ছিল না, টিকেও গেল। তবে যেহেতু সিক্রেট, তাই ওকে সব জিনিসই সিক্রেট রাখতে হতো। বিদেশে গেল যদিও ওইখানে কাজ ছিল তো ওর, স্টুডেন্ট হিসেবে থাকলেও কিছুদিন। তারপর কিভাবে ও গুগলে কাজ পেল সেটা আমিও জানি না। এটাই হয়তো তুহিন তোমার কাছ থেকে লুকিয়েছে, যে একজন সিক্রেট ইন্টেলিজেন্স অফিসার। আর কিছু লুকিয়েছে বলে মনে হয় না আমার। মেহের চুপচাপ শুনলো কথাগুলো। কি বলবে ভাষা পেল না। ঠোঁটদ্বয় হালকা ফাঁক করে কেমন মাথা নুইয়ে কথাগুলো হজম করার প্রয়াস চালাচ্ছে। ভন ভন করছে। তার দুইটা কাছের মানুষ কিভাবে চালায় ভাই। তন্ময়, তন্ময় না এখানে তুমি? এটা তো। তন্ময় হাসে, সাথে তাহিয়াকেও একবার দেখে নিয়ে মুখে হাসি জোর করে টেনে বলে, ওয়াইফ ভর্তি তাই? অবাক হলো মাহতিম। যতদূর জানে তন্ময় বিয়েটাকে মানে না, তাও এখানে কেন? বেশি ভাবলো না মাহতিম। তাহিয়াকে চেয়ারে বসিয়ে দিয়ে তন্ময়ের কাছে যেতে নিলে তাহিয়া দ্রুত মাহতিমের শার্টের হাতা খামচে ধরে বলে, যাবেন না। ওই ফন্ময়কে আমার একদম পছন্দ নয়। তন্ময় ঠোঁট চেপে হাসে তাহিয়ার কথায়। মাহতিম চোখ রাঙানি দিয়ে তাহিয়া উল্টো চোখ রাঙানি দেয়।
হতাশায় মাহতিম প্রেগন্যান্সির পর থেকে তাহিয়ার সাহস বেড়েই চলেছে। তাহিয়া মুখ মুচকি দিয়ে মাহতিমের উদ্দেশ্যে বলে, আমার ছুপ খেতে মন চাইছে, সাথে বেলের শরবত, সাথে সাথে দই বড়া। তাহিয়ার কথা শুনে মাহতিম মাথা নাড়িয়ে বোঝালো, আচ্ছা খাবে। তন্ময় হাসলো তাহিয়ার আবদার শুনে, তবে কোথাও একটা ব্যথা করতে লাগলো। সে আসলেই ভালো স্বামী হতে পারছে না। তাহিয়ার কত কিছু খেতে মন চাইছে, মাহতিমকে কত সুন্দরভাবে বলে দিল, তবে মেহরিন তো কখনোই বলেনি। তার কি মন চায় না নাকি বলে না? মাহতিম তাহিয়ার চুলগুলো বেঁধে দিল। তাহিয়াকে বলল, 2 সেকেন্ড, আমি যাবো আর আসবো, সিরিয়াল রেখে আমি আসি। হুম। তাহিয়া মাথা নাড়ল, তন্ময়ের দিকে চেয়ে কিছু বলতে উদ্যত হলেও কিছু বলল না, বরং দ্রুত উঠে রিসেপশনিস্টের কাছে গিয়ে সিরিয়াল ডাকতে হবে। তাই তাহিয়াকে বোঝানো মতো করে বলল, একটু বস, এখানে আমি সিরিয়ালটা রেখে আসছি। তাহিয়াও চোখ মুখ কুঁচকে মাহতিমের হাত ছেড়ে দেয়। মাহতিম এ দেখে তাহিয়ার কপালে পড়ে থাকা চুলগুলো ঠিক করে দিয়ে বলে, 2 সেকেন্ড, এক্ষুনি আসছি, এখানেই বসে থাকবে। হুম। তাহিয়া মাথা নাড়ায়। মাহতিম চলে যায় রিসেপশনিস্টের কাছে। তাহিয়া ভীষণ বিরক্ত লাগছে বসে থাকতে। পা দুলিয়ে বসে। তন্ময় সামনে চেয়ারে বসে ফাইল হয়তো ঘাঁটছে। তার কি আর কি হুম, শয়তান একটা। এর কিছুক্ষণ পরপরই একটা লোক তার গা ঘেঁষে বসে। তাহিয়ার মোটেও ভালো লাগে না লোকটার আচরণ, যায় তাই দূরে সরে বসে। তবে লোকটার হয়তো তাহিয়ার এহেন কাজ ভালো লাগে না, তাই তো তাহিয়ার শরীর ঘেঁষে আবারও বসে। তাহিয়া আরও দূরে সরতে নিলে সেই অজানা লোকটার হাতের অযাচিত স্পর্শ পেয়ে ছলছল হয়ে উঠে মুখের আদল ঘনা। সেভাবেই থেকে মাহতিমকে খুঁজতে থাকে। তবে মাহতিমের আসার নাম গন্ধ নেই। তাহিয়ার আর কাউকে না দেখে তন্ময়ের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকে। তন্ময় এখনো প্রেসক্রিপশন দেখায় মগ্ন। তাহিয়ার না পেরে দ্রুত উঠে তন্ময়ের পাশে বসে। তাহিয়াকে নিজের পাশে বসতে দেখে তন্ময় ভ্রু কুঁচকে তাকায় সেই পানে। তাহিয়া ছলছল দৃষ্টি দেখে মাথা নাড়িয়ে বোঝায় কি হয়েছে। না হয় জীবনেও তো তার পাশে বসতো না সে। তাহিয়া এক লোকের দিকে ইশারা করতেই তাহিয়া ঠোঁট ভেঙে জানায়, কিছু না। তন্ময় আবারও সামনে বসা লোকটার দিকে তাকায়। এখন লোকটা আরেকটা মেয়ের সাথে ঘাসাঘাসি করছে। মুহূর্তেই বুঝে যায় তাহিয়ার এহেন ছলছল দৃষ্টির কারণ। তন্ময় সেই লোকের দিকে গিয়ে কলার ধরে উঠিয়ে বলে, সমস্যা কি? জেলের রুটি মনে হয় অনেক পছন্দ, তাই না? এরই মাঝে মাহতিমি একটা টোকেন নিয়ে উপস্থিত হয় সেখানটায়। তাহিয়া এসে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল মাহতিমকে। মাহতিম না বুঝে তাহিয়ার দিকে চেয়ে বউয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কি হয়েছে তোর? তাহিয়ার চোখ ছলছল করে নোনা পানিতে চোখের পলক ফেলতেই ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ে অশ্রু। মাহতিম না মুছিয়ে দেয়। তাহিয়া এ দেখে আবারও ঠোঁট ভেঙে কেঁদে দিয়ে বলে, ওই লোকটা খুব খারাপ, খালি স্পর্শ করতে চায়। মাহতিমের মাথায় রক্ত চড়ে গেল। তন্ময় থেকে সেই লোকটাকে ছাড়িয়ে এলোপাথারি ভাবে মারতে মারতে বলল, বোন নেই, মা নেই, কিভাবে একটা মেয়েকে স্পর্শ করিস? হ্যাঁ, ওই হাসপাতালেও কি মেয়ে শান্তি পাবে? কোনো মেয়ে শান্তি পাবে না তোর জন্য? ওই কুত্তার বাচ্চা, বল, এখন কি হাসপাতালেও শান্তি পাবে না এসে? আশেপাশে মানুষের ভিড় করে। তন্ময় মাহতিমকে ওই লোকটার কাছে থেকে ছাড়াতে ব্যস্ত হয়। মাহতিমের কথায় আরও কয়েকটা মেয়েও মুখ খুলে এতে হসপিটালের মাঝে গণপিটুনি পড়ে লোকটার গায়ে। তন্ময় পুলিশের ফোন দিয়ে পরিস্থিতি সামাল দিলেও তার মন খসখস করে ওঠে। সেও তো মেহেরকে বলেই তাহিয়ার দিকে চায়। পরপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ওই দিনের কথা মনে পড়ে। তবে সেও কি ভুল? ভাবতে নিজের উপর কেমন ঘৃণা আসতে থাকলো তন্ময়ের। ঘন ঘন কেমন নিঃশ্বাস ছাড়ছে। চোখ নিচু করে মাহতিম হয়তো তাকেও মারত ঘৃণ্য চোখে তাকিয়ে। সে তো তারই বোনের সাথে, আর সেখানে থাকতে পারল না। তন্ময় দ্রুত মেহরিনের কাছে চলে গেল। মেহের দাঁড়িয়ে বারান্দায়। রাত প্রায় 1টা বাজতে চলল, তবে তুহিনের আসার নাম গন্ধও নেই। সেইভাবেই থেকে বারান্দায় বসার জায়গায় মৃদু মন্দ বাতাসে আরামে কখন যে ঘুমিয়ে গেল তার খেয়াল ছিল না মেহেরের। তুহিন ঘুরে ফিরে দেখে মেহের বারান্দায় ঘুমিয়ে। এ দেখে সামান্য দীর্ঘশ্বাস ফেলল তুহিন। আর দেরি না করে মেহেরের সামনে গিয়ে মৃদু স্বরে বলল, এবার তোকে সত্যি পেতনি লাগছে। সত্যি সত্যি রাতের অন্ধকারে কে ঘুমায় এভাবে? মেহের ঘুমো ঘুমো চোখে তুহিনের বুকে কিল দিয়ে বলল, নাই আসতেন ভালো হতো আরো। চলে যাব নাকি? যান, চলে যান, আসতে হবে না আর। হাসল তুহিন। পলিথিন থেকে সুগন্ধিওয়ালা গাজরা এনে মেহেরের হাতে পরিয়ে দিতে দিতে বলল, তোকে চুপচাপে মনে ছুঁই মানে? তুহিন মেহেরের কোমর জড়িয়ে ধরে ঘুরে নিয়ে যেতে যেতে বলল, এখনই বুঝিয়ে দেবো কিভাবে চুপচাপে মনে ছুঁই। বলেই বারান্দায় দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। মেহের কেঁপে উঠল এহেন শব্দে। সাথে শিহরিত হলো তুহিনের নতুন ভাবে ছোঁয়ায়। তুহিনের নতুন নতুন রূপ মেহেরকে বাঁধতে বাধ্য করে।
তুহিন সত্যই তার, একান্তই তার। রাত প্রায় ৩টা। ধরণী যেন ঘুমাচ্ছে নিজের স্তব্ধতাকে ঘিরে। তবে তন্ময়ের মা চোখে ঘুম নেই। সত্যি নিজের বোন সুলভ তাহিয়ার গায়ে অন্য কারোর ছোঁয়া দেখে আজ যেন কেন যেন নিজের খুব ছোট মনে হচ্ছে। ঘুম আসছে না, ঘৃণা ঘৃণা লাগছে। তন্ময় বারবার মেহেরকে ফোন দিতে যাচ্ছে, তবে কেন যেন তার হাত কাঁপছে। তবে সে তো নিজেকে ঘৃণা করে থাকতে পারছে না। একটাবার যদি মাপ চেয়ে নিত তাহলে ভালো হতো। তন্ময় আর মাথা ঘামালো না, কম্পিত হাতে ডায়াল করলো মেহেরের নাম্বারে। কল করতেই কেটে দিল। পরপর আবারও করে ফোন। তখন মেহের বলে ওঠে, হ্যালো। ফোন ঢোক গিলল তন্ময়। কিয়ৎক্ষণ চুপ থেকে দ্রুত স্বরে বলে উঠল, সরি, সরি। ২-৩ সেকেন্ড নীরবতা, তারপর মেহেরের কণ্ঠস্বর আবছা শোনা গেল। কে বলছে? তুহিন ভাই, কোথায় যাচ্ছেন? কে ফোন দিল? আর আবার ছড়িও বলছে। ঢোক গিলল তন্ময়। তুহিন বারান্দায় দরজা চাপিয়ে দিয়ে হিসিয়ে বলল, সমস্যা কি তোর? ফোন দিয়েছিস কেন ওকে? তন্ময় আবারও ঢোক গিলল। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে এক টানে বলতে থাকলো, বোনকে খারাপভাবে টাচ করায় বুঝলাম। আমি সত্যি ওই দিন ভুল ছিলাম, মাফ করে দিতে বলিস। তুহিন থমকালো। তন্ময়ের বোন আসবে কই থেকে? সেভাবেই থেকে বলল, তোর বোন আসলো কই থেকে? তন্ময় আছে হয়তো, আর ফোন দেব না। সরি বলে জন্য দিয়েছিলাম, ব্যাস বলেই কট করে কল কেটে দিল। তুহিন ওইভাবে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ বারান্দায়, তবে বুঝলো তন্ময় কাকে আবার বোন বানালো, বুঝলো না। মেহের বারান্দায় দরজায় নক করতেই তুহিন জড়িয়ে ধরলো মেহেরকে। মেহেরকে দেখে প্রশ্ন করলো, কে ফোন দিয়েছিল? মেহের কে কথা বলার সুযোগ দিল না তুহিন। শক্ত করে জড়িয়ে ধরে নেশালো কণ্ঠে বলে উঠল, আরেকটু সময় হবে? আরেকটা বার প্লিজ। না করলেও শুনছে না আমি। তুহিন ভাই। বিরক্ত হলো তুহিন মেহেরের মুখে আবারও ভাই ডাক শুনে। নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে রেখে বলল, আজকে ভাই ডাক বন্ধ করবো আমি, গাধা। চল, ঘরে চল। তন্ময় আজ বেশ কিছু বাজার করে এনেছে, বিশেষ করে তাহিয়া যা যা মাহাতিমের কাছে খেতে চেয়েছে, তার ধারণাও মেহরিনও তাই খেতে চাইবে। মেহরিনকে সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে, তবে তাকে তো আর বেডে রাখা যায় না। তন্ময়ের জন্য খাবারের বানানোর জন্য হলেও সে ওঠে। তন্ময় মেহরিনের এহেন কাণ্ড দেখে বারবার বলেছে, এত কিছু করা লাগবে না আমার জন্য। তবু তখন মেহরিনও একই কথাই বলেছে। মেহরিন যে আগের তুলনায় খিটখিটিয়ে হয়ে গেছে, তার আর বলতে কোনো কিছু বলা যায় না। না কিছু আবদার করে তন্ময়ের থেকে মেহরিনের এমন কাণ্ডে খারাপ লাগলেও তন্ময় কিছুই বলে না। মেহরিন তন্ময়ের এত কিছু আনা দেখে তাচ্ছিল্য করে বলে, এসব কেন এনেছো? তন্ময় উত্তর দেয় না, বরং ফ্রিজে সাজিয়ে রাখতে রাখতে চোখ নিচু করে রেখেই বলে, তুমি তো বলো না কি খেতে মন চায়, তাই বাজারে যা যা দেখেছি সবটা এনেছে। মেহরিন খুশি হয়, তবে পরক্ষণেই কাল রাতের দেওয়া অপবাদগুলো মনে পড়তেই ঘরে চলে যায় তন্ময়ের সাথে কথা না বলে। এভাবেই দিন কাটে তন্ময় আর মেহরিনের। তন্ময় হাড়ে হাড়ে টের পাচ্ছে মেহরিনের খুঁচা দেওয়াগুলো, তবে তন্ময় মুখ বুজে সবটা সহ্য করে নেয়। সবচেয়ে বড় সমস্যা মেহরিন তন্ময়কে কিছু বলে না, কি খেতে মন চায় কি চায় না। মাহতিম সবসময় এ নিয়ে ফোন দেয়, তাহিয়া কি খেতে বায়না করলো সবটা এনে রাখে তন্ময়। তবে সবচেয়ে হতাশাজনক বিষয় হলো তাহিয়া যা যা পছন্দ মেহরিনের ওসব অপছন্দ। উল্টো তাহিয়ার যা অপছন্দ মেহরিন তা অনায়াসে খেয়ে নেয়। সেই থেকে মাহাতিমের থেকে জানতে চায় তাহিয়ার কি অপছন্দ। বেচারা এখন মাইন্ড কার্ড চিবায়। মেহরিন যদিও দেখে তন্ময়ের এফোর্টগুলো, তবুও মেহরিন একই ভঙ্গিতে থাকে। ওই তো সেদিনই ব্লুবেরির একটা আইসক্রিম মেহরিনের অনেক পছন্দ হয়েছিল, তবে সেটা শেষ হওয়াতে মেহরিনের সে কি কান্না। তন্ময় না বুঝতে পেরে বারবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে, তবে মেহরিন একটাই উত্তর, কিছু না, কিছু না, কিছু না। পরবর্তীতে আবারও রাত ৩টার দিকে বুঝতে পেরেছিল মেহরিনের ব্লুবেরির আইসক্রিমটা খেতে মন চাইছিল, তবে তখন সব দোকানপাট বন্ধ। ওই দিনের পর মেহরিন আবারও ক্রেভিং চেঞ্জ হতে শুরু করে। খিটখিটে ভঙ্গি থেকে এইবার কান্না করতে থাকে, তবে তন্ময়কে কিছুই বলে না। কি চাই তার? এভাবেই চলে যায় ৬টা মাস। মেহরিন বেশ গোলমেলা হয়ে গেছে, পেটটাও বেশ বড় হয়ে গিয়েছে ইতোমধ্যে, তবে কদিন পর পরই শরীর বেশ খারাপ হয়। এ নিয়ে তন্ময় কিছুই করতে পারে না, যেন মেহরিন নিজের বুঝটা নিজেই বহন করে। না মাত্র স্বামী স্ত্রী সম্পর্ক আবদ্ধ তারা। তন্ময় এ নিয়ে বেশ আপসেট থাকে, তবে সে দূর থেকে যথেষ্ট যত্ন করে মেহরিন, যা মেহরিন দেখেও দেখে না। মেহের তুহিন আজ ৬ মাস হলো কানাডায় এসেছে। পুরো এক টানে পাল্টে গেছে জীবনটা। আমস্টারডামে গিয়ে মেহের নিজের এক্সামগুলো দেয় আর বাকিটা সময় এখানেই থাকে।
যদিও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আর কদিন পরই তাদের আবার আমস্টারডামে যাওয়া লাগবে। তুহিনও যদিও বলেছে সে একাই চলে যেতে পারবে, কিন্তু দিনের ব্যাপার কিছুদিনের ব্যাপার। তবে তুহিন সাফ সাফ মানা করে দিয়েছে মেহের রোদেলা দিনের মাঝে পড়েছে। দিনের জানালা দিয়ে রোদ্দুর পড়ছে চোখে মুখে। তুহিন পাশে বসে ল্যাপটপ কি যেন করতে বিজি। মেহেরকে এমন মনোযোগ দিয়ে পড়তে দেখে তুহিন মোটেও সহ্য হলো না যেন। তাই তো দ্রুত উঠে খাবার বেড়ে নিয়ে আসলো মেহেরের খাবার দিবে বলে। মেহের তখনও পড়ায় মনোযোগী। তুহিন যে মেহেরের চেয়ারটা নিজের দিকে ঘুরিয়ে ভাত মাখাতে মাখাতে বলল, কখন থেকে একই কাজ, খাবি না নাকি বলে মুখে পুরে দিল এক লোকমা। মেহের তুহিনের দিকে একবার চেয়ে বইটা কোলে নিয়ে পড়তে পড়তে বলে, আপনি তো ডাকেননি আমায়। তুহিন গড়া চোখে তাকায় মেহেরের দিকে। মেহের এ দেখে শাহাদাত আঙ্গুলটা চোখের বরাবর রেখে বলে, চোখ রাঙালে তো চোখ ফুটো করে দেয়। চোখ চোখ ফুটো করে দেয়। আর তোর আঙ্গুলটা যেন আমি আস্ত রাখবো। চোখ রাঙালে চোখ ফুটো করে দেব। আর তোর আঙ্গুলটা যেন আমি আস্ত রাখবো। মেয়ের গাল ফলে তুহিনের কথায় পরপর তুহিনের বাহুতে কিল মেরে বলল, আপনি না বললেন আমার সাথে আর ঝগড়া করবেন না, এখন কি করছেন? তুহিন দীর্ঘশ্বাস ফেলে আবারও মেহেরের মুখে খাবার তুলে দিয়ে বলে, পরীক্ষা কবে তোর? জানি না। তুহিন হতাশ হয়, আবারও আরেক লকমা মুখে তুলে খাওয়াতে খাওয়াতে বলে, আচ্ছা সরি, আর করবো না। কবে তোর এক্সাম? জানি না, বলছি না। তুহিন এবার ভিলেনি হাসি দিয়ে মেহেরের সামান্য কাছে এসে বলল, অন্য পথ অবলম্বন করতে হবে নাকি আমাকে? আই লাভ দ্য অন্য পথ করবো। মেহের চোখ মুখ কুচকে তাকায় তুহিনের দিকে। খাওয়ার দরুন গালগুলো সামান্য ফুলে আছে, সাথে চোখ মুখে লজ্জার সাথে রাগে রাগে ভাবে মিশ্রণ। মেহের চোখ নিচু করে বলে, 2 সপ্তাহ পর। ভালোভাবে বললে কি হতো, নাকি তুই পছন্দ করিস কোনটা? দুম করে তুহিনের বাহুতে কিল বসায় মেহের। তুহিনের বাহুতে সাথে সাথে উপচে পড়ে চেয়ার থেকে পানি খেতে খেতে রাগে কণ্ঠে বলে, আর খাবো না আমি। আপনার খাওয়া আপনিই খান, শেষ করে যা। মেহু, এমনি খাচ্ছিস না কিছু, দুর্বল হয়ে পড়বি তো মেহু। মেহের আসতে বলেছি, উঠলে কয়েকটা থামা ফ্রি পাবে বলে দিলাম। মেহের চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সঙ্গে।